বন্ধুরা, আজ তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করে নিতে চলেছে। সেটা হচ্ছে এই যে ভারত আর পাকিস্তান, এই দুটো দেশের মাঝে পড়ে যে আমাদের কাশ্মীর রয়েছে, সেই কাশ্মীরের এই যে এত দিনকার যুদ্ধ, কেন এই যুদ্ধটা এত দিন ধরে কেন গড়িয়ে চলছে? কাশ্মীর মানে হচ্ছে শুষ্ক ভূমি। শুষ্ক ভূমি যাকে বলা হয়, কাশ্মীর শব্দের অর্থ তাই। আর কাশ্মীরকে তো ভূস্বর্গ বলে, এটা আমরা জানি। আর এই কাশ্মীর সম্পর্কে আমরা জানতে পেরেছি কলহনের লেখা কাশ্মীরের যে আঞ্চলিক ইতিহাস রাজতরঙ্গিনী নামে একটি গ্রন্থ থেকে। সেখান থেকেই সমস্ত কথা জানা গেছে। দেশ স্বাধীন করা মানে আমরা সব কিছু হাতের মুঠোয় পেয়ে গেছি না, তখনকার নেতাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল, আমাদের দেশটাকে সংগঠিত করা, ভারতবর্ষকে সংগঠিত একত্রিত করে একটা সংগঠিত মজবুত রাষ্ট্রে পরিণত করা। দেশটা এই দেশটা আমাদের কাছে ছেড়েছিল ঠিকই, কিন্তু শতদা খণ্ডে বিভক্ত করে রেখে গেছিল। হ্যাঁ, তারা চলেই গেছিল মাত্র, কিন্তু রাজ্যের ভিতর চরম বিশৃঙ্খলা তখনও বর্তমান ছিল। আর সেই চ্যালেঞ্জের মোকাবিলা করেছিলেন তখনকার কিছু নেতা। তার ভেতর প্রথম অবস্থায় বলবো সর্দার বল্লভভাই প্যাটেলের কথা, যাকে বলা হয় লৌহ মানব বা আয়রন ম্যান। ভারতবর্ষের হোম মিনিস্টার ছিলেন তিনি। হ্যাঁ, তিনি চাইলে প্রধানমন্ত্রী হতেই পারতেন, ভোটে জিতেও গেছিলেন, কিন্তু গান্ধীজির কথা মতো তিনি সেই পদটা ছেড়ে দিয়েছিলেন। গান্ধীজি বুঝেছিলেন যে একমাত্র ভারতকে সাংগঠনিকভাবে একদম পাকাপাকিভাবে তৈরি করার জন্য বল্লভভাইয়ের অবদান অনেক বেশি। তাই সর্দার বল্লভভাই প্যাটেল তার একমাত্র পাখির চোখ ছিল ভারতকে কিভাবে তিনি একটা শক্ত পোক্ত সাংগঠনিক রাষ্ট্রে পরিণত করবেন। মাউন্ট ব্যাটেন যখন আমাদের হাতে স্বাধীনতা তুলে দিয়েছিলেন, তখন ভারতবর্ষ 565টি ভাগে বিভক্ত ছিল। হ্যাঁ, 565টি ভাগে। আর এই ভাগ বিভক্ত ছিল, এগুলোকে সংগঠিত করে একত্রিত করার দায়িত্ব নিয়েছিলেন বল্লভভাই প্যাটেল তার সুতীক্ষ্ণ চাতুরী বুদ্ধির দ্বারা তিনি এটা করেছিলেন। তো এর ভেতর এই যে 565টি ভাগ ছিল, তার ভিতর 549টা ভারতের সাথে অঙ্গরাজ্যগুলো যুক্ত হয়েছিল আর 13টা পাকিস্তানের সাথে। হ্যাঁ, ইংরেজরা তাদেরকে 3টি অপশন দিয়েছিল, নয় তারা ভারতের সাথে যুক্ত হতে পারে, নয় তারা পাকিস্তানের সাথে যুক্ত হতে পারে, আর নইলে তারা স্বাধীন অঙ্গরাজ্য হিসাবে বিবেচিত হবে। তারা স্বাধীন অঙ্গরাজ্য হিসাবে বিবেচিত ছিল। পরবর্তীতে বল্লভভাই প্যাটেলের সুতীক্ষ্ণ বুদ্ধির জন্যই তারা ভারত ভুক্তিতে বিলটা আছে, সেই বিলে সই করে এবং ভারতের সাথে সংযুক্ত হয়ে যায়। 13টি অঙ্গরাজ্য পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যায়। এতে করে কি হয়, পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ তিনি ভারত পাকিস্তানকে ভাগ করেছিলেন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। মানে আমরা হিন্দু মুসলমান, যে এই দুটো আলাদা জাতি কখনোই একটা রাষ্ট্র তাদের হতে পারে না, তাদের আলাদা রাষ্ট্র হতেই হবে, এই তত্ত্ব দেখিয়ে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান রাষ্ট্রটি তৈরি করেছে। এবার পাকিস্তান যেহেতু কম যোগদান করেছে, পাকিস্তানের তো স্বভাবত একটু রাগ হবেই। এদের মধ্যে অবশেষে 6টি রাজ্য কিছুতেই তারা ভারত বা পাকিস্তান কারোর সাথে যুক্ত হতে চাইল না, তারা আলাদা স্বীকৃতি নিল। তার ভিতর তো হায়দ্রাবাদ প্রচন্ড বড়, তাদের সমস্ত কিছু গঠিত ছিল। ওই যে সর্দার বল্লভভাই প্যাটেল, তাকে তো ওই জন্যই লৌহ মানব বলা হয়, দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করবেন। একে একে হায়দ্রাবাদ, জুনাগড়, ত্রিবান্দ্রম সবাই যোগদান হলেন, কিন্তু জম্মু কাশ্মীর সেটা কিন্তু স্বাধীন অঙ্গরাজ্য হয়েই রইল। জানা যায় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1848 খ্রিস্টাব্দে এই জম্মু কাশ্মীর বিক্রি করে দিয়ে যান গুলাম সিং এর কাছে। গুলাম সিং ছিলেন হিন্দু রাজা, তিনি সেই রাজ্যটিকে তার দখলে রাখেন এবং পরবর্তীতে ভারতবর্ষ যখন স্বাধীন হয়, হরি সিং ছিলেন সেখানকার রাজা। তো হরি সিং যেহেতু নিজে হিন্দু ছিলেন আর কাশ্মীরটা ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা, তিনি চাইতেন সর্বদা কাশ্মীরকে স্বাধীন অঞ্চল হিসাবেই দেখতে। সে কখনো চায়নি যে পাকিস্তানের সাথে যুক্ত হতে বা ভারতের সাথে যুক্ত হতে, সে চেয়েছিল স্বাধীন কাশ্মীর নিয়ে। কিন্তু এইভাবে যখন চলছিল, হঠাৎ যখন 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়ে যায়, তখন পাকিস্তান ভীত সন্ত্রস্ত হয়ে, যেহেতু হিন্দু রাজা ছিলেন হরি সিং, তখন কি করে যে উত্তর পশ্চিম দিক থেকে যে কাশ্মীরের যে এলাকাগুলো আছে সেখানে হানাদার বাহিনী পাঠিয়ে দেয় পাকিস্তান।
মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে সেই হানাদার বাহিনী কাশ্মীরের বেশ কিছুটা অংশ দখল করে নেয় এবং সেখানকার যত জনগণ আছে তাদের উপর চড়াও হয় এবং তাদের উপর বিভিন্ন অত্যাচার করা হয়। ভারতবর্ষ স্বাধীন হয় আগস্টে, আর আক্রমণটা হয় 20শে অক্টোবর। কাশ্মীরকে আক্রমণ করে। তখন হরি সিং ভীষণ ভয় পেয়ে যান। হরি সিং আতঙ্কিত হয়ে ভারতবর্ষের কাছে সাহায্য প্রার্থনা করেন। তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু, আর ওদিকে সর্দার বল্লভভাই প্যাটেল তো রয়েছেন, আর সঙ্গে রয়েছে ভিপি মেনন। এই তিনজন মানুষের নেতৃত্বে তখন একটা চালাকি বুদ্ধি করা হয়। সর্দার বল্লভভাই প্যাটেল হরি সিং যখন সাহায্য প্রার্থনা করেন ভারতবর্ষের কাছে, তখন হরি সিংকে বলে যে আমরা কাশ্মীরকে কেন সাহায্য করব, তাহলে কাশ্মীর যদি সাহায্য করতে হয় অবশ্যই করব, তার জন্য কাশ্মীরকে ভারত ভুক্তি দলিলে সই করতে হবে, তবেই কাশ্মীরকে আমরা সৈন্য দিয়ে সাহায্য করব। অবশেষে 26শে অক্টোবর হরি সিং ভারত ভুক্তি দলিলে সই করে নেয়। আর সেই মতো পণ্ডিত জওহরলাল নেহরু প্রচুর সৈন্য পাঠিয়ে দেয়। তখন পাকিস্তানি হানাদার বাহিনী শ্রীনগর ঢুকে যায়। সেই সময় ভারতের বর্ষে প্রচুর সৈন্য গিয়ে সেই হানাদার বাহিনীকে হটিয়ে দেয় এবং প্রচন্ড বীর বিক্রমে যুদ্ধ চলতে থাকে। সেই মুহূর্তে জওহরলাল নেহরু হঠাৎ করে তখন সিদ্ধান্ত ঘোষণা করে যুদ্ধবিরতি। কেন? তিনি এটা যদি যুদ্ধবিরতি ঘোষণা করতে হয় তবে ক্যাবিনেট মিশনে একটা মিটিং করে, সবাই সমবেত হয় এবং সেখানে যদি সবাই সম্মতি প্রদান করে তবেই এত বড় যুদ্ধ বন্ধ করার অনুমতি দেওয়া যায়। কিন্তু প্রধানমন্ত্রী সেই সময় মনে হয়েছিল এই যুদ্ধতে প্রচুর রক্তক্ষয় হচ্ছে, সংগ্রাম হচ্ছে, তিনি আর এটা দেখতে পাচ্ছেন না। তাই এইসব অনুমতি না নিয়েই তিনি যুদ্ধবিরতি ঘোষণা করেন এবং বলেন যে সংযুক্ত রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশন এই ব্যবস্থা করবে, এর সমাধান রাষ্ট্রসংঘই করবে। সেই মতো তিনি রেডিওতে ঘোষণা করেন যুদ্ধ এখানেই বিরতি। কিন্তু কাশ্মীরের বেশ কিছুটা অংশ গ্রহণ করে নেয় পাকিস্তান, যার নাম হয় আজাদ কাশ্মীর। এবার সেইভাবে তেমনভাবে কোনো গুরুত্ব দিল না। এদিকে তো হরি সিং ভারত ভুক্তি দলিলে সই করে নিয়েছে, ভারতও তো ছাড়ার পাত্র না। ভারত তো বলছে এখন কাশ্মীরটা আমাদেরই, যেহেতু হরি সিং আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। এবং হরি সিং পুরো পরিবার নিয়ে ভারতে এসে পলায়ন করলো এবং ভারত কাশ্মীরবাসীকে রক্ষা করলো। আর যেটুকু পাকিস্তানের হানাদার বাহিনী দখল করে নিয়েছে সেটুকু উদ্ধার আর করতে পারলো না। সেখানেই ঝড় বর্ষা চলছিল, সৈন্যদেরও প্রচুর কষ্ট হচ্ছিল, প্রচুর যুদ্ধে অসংখ্য মানুষ মারা যাচ্ছিল। সেই মুহূর্তে যুদ্ধবিরতি হলো। তখন ঠিক হলো যে ইউনাইটেড নেশন বলল ঠিক আছে, তাহলে গণভোট হবে। কাশ্মীরে যে গণভোট হবে সেই গণভোটের মাধ্যমে কাশ্মীরের অধিবাসীগণ যদি পাকিস্তানে যেতে চান তাহলে পাকিস্তানের সাথে যুক্ত হবে, যদি ভারতের সাথে যুক্ত হতে চান তাহলে ভারতের সাথে যুক্ত হবে। এজন্য ইউনাইটেড নেশন বলল যে পাকিস্তানে যেসব সৈন্যরা ভারতবর্ষ দখল করে রয়েছে সেই পাকিস্তানি বাহিনী তাদের সরিয়ে নিতে হবে আর ভারতবর্ষের সৈন্যদেরও সরিয়ে নিতে হবে। কিন্তু তখন পাকিস্তান বলল আমরা যদি সৈন্য সরিয়ে নিই ভারত আক্রমণ করবে, আর ভারত বলল আমরা যদি সৈন্য সরিয়ে নিই তাহলে পাকিস্তান আক্রমণ করবে। এই জন্য কাশ্মীর থেকে না ভারত সৈন্য সরালো না পাকিস্তান সৈন্য সরালো। আর ইউনাইটেড নেশন বলেছে যতদিন এদের যুদ্ধ না থামবে ততদিন কোনো গণভোট হবে না। তাই আজও তো পাকিস্তান কাশ্মীরের যুদ্ধ তো এখনো বন্ধ হয়নি। ভারত পাকিস্তানের ওই কাশ্মীরটা নিয়ে আজও যুদ্ধ চলছে, তাই আজও গণভোট সম্ভব হলো না। এরপর হলো 370 ধারা এলো। 370 ধারা কি করে এলো সেটাও বলি। তো এমতো অবস্থায় তখন শেখ আবদুল্লাহ নামে একজন ব্যক্তিকে কাশ্মীরের রাজা করা হলো। সেখানে শেখ আবদুল্লাহ বেশ মাথা চাড়া দিয়ে উঠলো এবং ভীষণ রাজনীতিবিদ হিসাবে সেখানে খুব বড় একজন ভূমিকা গ্রহণ করলো এবং কাশ্মীরের মানুষদের, সংখ্যাগরিষ্ঠ মুসলিম মানুষদের যত রকমের অভাব অভিযোগ সমস্ত কিছু সে তুলে ধরতে লাগলো এবং ভীষণভাবে সে সেখানে বড় একজন নেতা পরিণত হলো। তখন 1950 খ্রিস্টাব্দে আবার এই ভারত পাকিস্তানের যুদ্ধ বাঁধলো কাশ্মীরকে নিয়ে। সেই সময় ইউনাইটেড নেশন এসে আবারও যুদ্ধবিরতি দিয়ে এলওসি লাইন অফ কন্ট্রোল টেনে দিল ভারতবর্ষের, যে কোনটুকু এর বাইরে যেতে পারবে না। কিন্তু তার ভেতর কিছু কথা আছে। শেখ আবদুল্লাহ সেই সময় আর্টিকেল 370 ধারা জারি করলো যে হরি সিং এর কথা মতো ভারতের অন্তর্ভুক্ত থাকবে কাশ্মীর। কিন্তু তার এই অন্তর্ভুক্তির ভেতর তার কিছু নির্দিষ্ট বক্তব্য ছিল যে কোনো জায়গার মানুষরা কেউ এসে কাশ্মীরে আর জমি কিনতে পারবে না, তবেই কাশ্মীর ভারতের সাথে সংযুক্ত হবে।
আর আর তারপরে আর কথা ছিল প্রতিরক্ষামন্ত্রী, বিদেশমন্ত্রী এবং যোগাযোগ ব্যবস্থা, এগুলো সব থাকবে কাশ্মীরের হাতে। এগুলো কিন্তু ভারতবর্ষ নিতে পারবে না। আর ভারতবর্ষের পতাকা এবং কাশ্মীরের পতাকা, এই দুটো পতাকাই কাশ্মীর ব্যবহার করবে। আর কাশ্মীরের এমন কোনো থাকবে না যে ভারতবর্ষের পতাকাকে যথাযোগ্যভাবে সম্মান দিতে হবে। আগে তাদের কাশ্মীরের পতাকাকে তারা সম্মান দেবে। আর তারা যদি কেউ কাশ্মীর ছেড়ে অন্য কোথাও বিবাহ করে, তাহলে কাশ্মীরের মেয়েরা নাগরিকত্ব কাশ্মীরের হারিয়ে ফেলবে। আর বাইরের লোক এসে তো এখানে কেউ জমি কিনতে পারবে না। শেখ আবদুল্লাহ আরো একটা কথা বলেন, ভারতের জাতীয় সঙ্গীত এবং ভারতীয় পতাকাকে সম্মান করা আবশ্যিক থাকবে না। এতগুলো শর্ত মানলেই তবেই কাশ্মীর ভারতের সাথে সংযুক্ত থাকবে। এই 370 ধারা জওহরলাল নেহরু মেনে নিয়েছিলেন এবং সেই থেকে কাশ্মীর ভারতভুক্তি হয়েছে। এবং কাশ্মীর কিন্তু 370 ধারা অনুযায়ী আজও কাশ্মীর সেরকমই রয়েছে, যার জন্য কাশ্মীর কিন্তু গড়ে উঠেছে পর্যটন শিল্পের ওপর থেকেই। ওখানে যে পর্যটকরা বেড়াতে চায় তাদের ওপর থেকে কিন্তু তাদের চলে না, সেখানে কোনো বড় শিল্প না কোনো ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পেরেছে, কিছু কিন্তু গড়ে ওঠেনি, কারণ সেখানে কিন্তু সেই 370 ধারা অনুযায়ী কেউ জমি কিনতে পারবে না। এই বিভিন্ন কারণে সেখানে স্কুল, কলেজ, অফিস, আদালত সবকিছু যে ব্যাপক উন্নতি হবে সেটাও হতে পারছে না 370 ধারা অনুযায়ী। আর যে উত্তর পশ্চিম দিকের ভারতবর্ষের কাশ্মীরের যে অংশটা পাকিস্তানরা দখল করে রেখেছে আজাদ কাশ্মীর বলে, সেখান থেকেও পাকিস্তানরা আজও সৈন্য সরায়নি। এবং প্রায়ই পাকিস্তানের জঙ্গি যে হানাদার বাহিনী আছে তারা ভারতবর্ষকে আক্রমণ করে। তারা কিছুতেই এই ভূস্বর্গকে ছাড়তে রাজি নয়। আর যেহেতু হরি সিং ভারতভুক্তি দলিলে সই করে গেছিল, ভারত ও কাশ্মীরের দখল ছাড়তে রাজি নয়। কিন্তু এই কাশ্মীরবাসী জনগণের কি দোষ, কি দোষ? না হিন্দু না মুসলিম, আমি কোনো ধর্মকে দেখতে চাই না, আমি শুধু মানুষ, মানবতার ধর্মকে দেখতে চাই। এই যে প্রায় যুদ্ধ হয়, যুদ্ধে কত সৈন্য মারা যায়, ওখানে তো শুধু কাশ্মীর মুসলিম অধ্যুষিত অঞ্চল বা সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, সেখানে তো অনেক হিন্দুরাও আছে। কিন্তু এই যে এই পাকিস্তান আর ভারতের মাঝে পড়ে এই কাশ্মীরবাসীদের কিরকম সমস্যা, তাদের শিক্ষা দীক্ষা জীবিকা সমস্ত দিক থেকে তারা আজকে অসহায় অবস্থা। এই লড়াই আর কতদিন চলবে? এই দ্বন্দ্বের ভেতর তারা আর কতদিন থাকবে? এটার একটা এখনো সুরাহা করা দরকার। এই পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে বারংবার ভারতবর্ষের সৈন্যরা রক্ষা করেছে কাশ্মীরকে। তাই কাশ্মীরের দখল তো ভারতবর্ষ ছাড়তে রাজি নয়। কেন ছাড়বো? ওটা যে আমাদের ভূস্বর্গ। তাই কাশ্মীরবাসী, আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা, ভেবে দেখুন, ভেবে দেখুন। সময় এসেছে ভাববার, এবার ভেবে দেখুন।